বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্য। বিশ্বের ষষ্ঠতম ধনী দেশ যুক্তরাজ্য এখন 2.7 ট্রিলিয়ন পাউন্ড ঋণে ডুবে আছে। সেখানকার ঘরবাড়ির দাম গড় বেতনের চেয়ে প্রায় 10 গুণ বেশি। বলা হচ্ছে আগামী বছরে ছোট 5 ব্যবসার মধ্যে একটি ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। শুনতে দুঃস্বপ্নের মতো লাগছে, তাই না? যে দেশ একসময় বিশ্বের মোট ভূখণ্ডের 25% অঞ্চল শাসন করত, তাদের এমন বেহাল দশা কেমন করে হতে পারে যে সে দেশের নাগরিকদের এখন খাবারের জন্য ফুড ব্যাংকে লাইন দিতে হচ্ছে, চাকরির জন্য অন্যান্য ইউরোপিয়ান দেশের মার্গেট হতে হচ্ছে। কিন্তু আসল ঘটনা এখনো সামনে আসেনি, কারণ যুক্তরাজ্যের এই শান্ত চেহারার আড়ালে তাদের অর্থনীতি এক ভয়াবহ বিপর্যয়ের দিকে এগোচ্ছে। এটা শুধু যুক্তরাজ্যের সাময়িক অর্থনৈতিক মন্দা নয়, বরং তাদের অর্থনীতি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা আছে। যুক্তরাজ্যের অর্থনীতি এমন বাজে অবস্থার হওয়ার কারণগুলি কি কি, এই ভিডিওতে আমি আপনাদের সবকিছুই বলবো। প্রথম কারণ, স্ট্যাগফ্লেশন। যুক্তরাজ্য ধীরে ধীরে এমন এক অর্থনৈতিক ফাঁদে আটকে যাচ্ছে যেটা সাধারণ কোনো মন্দা নয়। এটা এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি যেখানে একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে গেছে আর অন্যদিকে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ জিনিসের দাম বাড়ছে কিন্তু মানুষের আয় বাড়ছে না। খাদ্যদ্রব্য, বাড়ি ভাড়া, জ্বালানি, বিদ্যুৎ সবকিছুর দাম চড়েছে। মানুষ খরচ করছে শুধুমাত্র খেয়ে, সেখানে কোনো রকম সার্ভাইভ করার জন্য। ব্যাংক অফ ইংল্যান্ড মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়িয়েছে, কিন্তু এর ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়ে গেছে আরও কঠিন। উচ্চ সুদের জন্য ব্যবসায়ীরাও ঋণ নিতে ভয় করছে। ব্যবসাগুলো বিনিয়োগ কমে দিচ্ছে, কর্মী নিয়োগ বন্ধ করছে, আর মানুষও বড় কোনো খরচ করছে না। এর ফলে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাচ্ছে। তাদের এমন একটা অচল অবস্থা তৈরি হয়েছে যেখানে সরকার কিছুই করতে পারছে না, আর বেসরকারি খাতও হাত গুটিয়ে নিয়েছে। সুদের হার বেশি করলে ছোট ব্যবসাগুলো ধ্বংস হবে, আর সুদের হার কমালে আবার মূল্যস্ফীতি বাড়বে। আর এর মাঝখানে আটকে গেছে যুক্তরাজ্যের সাধারণ জনগণ, যাদের ক্রয় ক্ষমতা প্রতিদিনই কমে যাচ্ছে। তাদের মজুরি বাড়ছে না, কিন্তু বাজারে সবকিছুর জিনিসের দাম চওড়া। কাজ থাকা সত্ত্বেও তারা তাদের প্রয়োজন মেটাতে পারছে না। যে পরিবারগুলো একসময় আর্থিকভাবে নিরাপদ ছিল, তারাই এখন ছুটছে সহায়তা খুঁজতে। তারা ব্যবসা বাড়াতে পারছে না, খরচ করতে পারছে না, আর সরকার কিছু করতে গেলেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। দ্বিতীয় কারণটি হলো প্রোডাক্টিভিটি পাজল। গত 1.5 দশক ধরে যুক্তরাজ্য একটা বড় অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে, যাকে বলা হয় প্রোডাক্টিভিটি পাজল। এর মানে হলো একজন কর্মী প্রতি ঘন্টায় কত পণ্য বা সেবা উৎপাদন করতে পারছে। যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির মতো দেশে উৎপাদনশীলতার হার ধীরে ধীরে বাড়ছে, ফলে সেসব দেশে চাকরিজীবীদের বেতন বাড়ছে, জীবনমান উন্নত হচ্ছে। কিন্তু যুক্তরাজ্যে উৎপাদনশীলতা সেই হারে বাড়ছে না। মানুষ হয়তো বেশি সময় কাজ করছে, তবে তাদের মজুরি বাড়ছে না। জার্মানির ফ্যাক্টরিগুলোতে রোবট ও অটোমেশন সিস্টেম চালু হয়েছে অনেক আগেই। যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠান যেমন অ্যামাজন, গুগল নিজস্ব প্রযুক্তি দিয়ে উৎপাদনকে করেছে আরও দ্রুত। যুক্তরাষ্ট্রের সরকার ও প্রাইভেট সেক্টরগুলো মিলে স্কিল ডেভেলপমেন্ট ও ট্রেনিং প্রোগ্রামের উপর জোর দিয়েছে। ফলাফল, শিক্ষা শেষেই তরুণরা যোগ দিয়েছে চাকরির বাজারে এবং সেখান থেকে ভালো স্যালারি জেনারেট করতে পারছে। কিন্তু যুক্তরাজ্যে সেই বিনিয়োগ হয়েছে খুবই সীমিত। যুক্তরাজ্যে শিক্ষা ব্যবস্থা শিল্পক্ষেত্রের চাহিদার মধ্যে তৈরি হয়েছে বিশাল দূরত্ব। তরুণরা যেসব ডিগ্রি নিয়ে বের হচ্ছে, সেগুলো বাস্তবে চাকরির বাজারের সঙ্গে মিলছে না। ফলে একদিকে কর্মী আছে কিন্তু দক্ষতা নেই, অন্যদিকে কোম্পানিগুলো দক্ষ মানুষ পাচ্ছে না। এভাবে চলতে থাকলে 2026 সালের মধ্যে হয়তো যুক্তরাজ্য এশিয়ার তৃতীয় মধ্যমের যেটি মূল কোন কারণ একটা সেটি হচ্ছে দেশের মতো ইউরোপীয় হয়ে ইউনিয়ন পড়বে। থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা। 2016 সালে যুক্তরাজ্যের জনগণ একটি গণভোটে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদে ত্যাগের পক্ষে ভোট দেয়। তারা সিদ্ধান্ত নিয়েছিল এখান থেকে বেরিয়ে এসে যুক্তরাজ্যকে আরও স্বতন্ত্র ও স্বাধীনভাবে পরিচালনা করার। তাদের এই পরিকল্পনার নাম হলো ব্রেক্সিট। এর অর্থ হচ্ছে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে স্থায়ীভাবে বেরিয়ে যাওয়া। ইকোনমিক্স পার্সপেক্টিভ থেকে দেখলে যুক্তরাজ্যের জন্য এটা ছিল অনেক বড় ভুল সিদ্ধান্ত। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর যুক্তরাজ্য যেন ধীরে ধীরে নিজের পায়ে কুড়াল মারছে। এখন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সাথে ব্যবসা করার সময় যুক্ত হয়েছে কাস্টম চেক, বাড়তি কাগজপত্র, নিয়মের জটিলতা। এজন্য যুক্তরাজ্য আর আগের মতো সহজে ও কম খরচে পণ্য রপ্তানি করতে পারছে না। যুক্তরাজ্যের ছোট একটি কৃষিপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ব্রেক্সিটের পর তাদের ফ্রান্সে আপেল পাঠাতে সময় লেগেছে দ্বিগুণ, খরচ বেড়েছে প্রায় 30%। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক ছোট ব্যবসায়ীরা দেশের বাইরে পণ্য পাঠানো বন্ধ করে দিয়েছে, সময় এবং ব্যয় বৃদ্ধির কারণে। এই ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাজ্যের কৃষিখাত, গাড়ি শিল্প, উৎপাদন খাত।
এই সব সেক্টরে উৎপাদন কমেছে, মজুরি চাপ পড়েছে, সরবরাহ ব্যবস্থায় নেমেছে বিশৃঙ্খলা। যদি এই ধারা অব্যাহত থাকে, যুক্তরাজ্য আরও একাকী হয়ে পড়বে বৈশ্বিক বাণিজ্যের দুনিয়ায়। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই নতুন নতুন বাণিজ্য জোট করেছে, আর যদি যুক্তরাজ্য দ্রুত নতুন বাণিজ্য চুক্তি না করে, তাহলে সে থাকবে মূল সাপ্লাই চেনগুলোর বাইরে। এটি এমন এক পরিস্থিতি যেখানে অর্থনীতি দৌড়াতে চাচ্ছে, কিন্তু পায়ে বাঁধা আছে বালুর বস্তা। চতুর্থ কারণ যুক্তরাজ্যের আবাসন সংকট। এটি বর্তমানে তাদের জন্য একটি গুরুতর অর্থনৈতিক সমস্যা। বিশেষ করে গত দশকে যে হারে বাড়ির দাম বেড়েছে, তাতে অনেক মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার প্রথমবারের মতো বাড়ি কেনার স্বপ্ন প্রায় ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। মূল্যস্ফীতি কমাতে যুক্তরাজ্যের ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে, কিন্তু উচ্চ সুদের কারণে অনেকেই বাড়ি নির্মাণ করার সাহস পাচ্ছে না। নতুন বাড়ি নির্মাণের হার অনেক কমে গেছে, অথচ জনসংখ্যা ও চাহিদা দুটোই দ্রুত গতিতে বাড়ছে, যার ফলে আবাসন সংকট তৈরি হচ্ছে। লন্ডন, ম্যানচেস্টার, ব্রিস্টলের মতো শহরগুলোর বাড়ির দাম সাধারণ মানুষের আয়ের তুলনায় বহুগুণ বেড়ে গেছে। অনেক পরিবার তাদের আয়ের 40% বা তারও বেশি শুধু বাড়ি ভাড়া মেটাতে ব্যয় করছে। ২০১০ সালের দিকে সুদের হার অনেক কম ছিল, তাই মানুষ বেশির পরিমাণ ঋণ নিয়ে বাড়ি কিনেছে। কিন্তু এখন সুদের হার অনেক বৃদ্ধি পাচ্ছে, ফলে বন্ধকি মর্টগেজ খরচ অনেক বেড়ে গেছে। মর্টগেজ হলো এমন একটি ঋণ বা বন্ধকি যা সাধারণত বাড়ি বা সম্পত্তি কেনার জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়। মর্টগেজের মাধ্যমে আপনি বাড়ির দাম পুরো পরিমাণ একসাথে না দিয়ে সময় মতো মাসে মাসে কিস্তি দিয়ে ঋণ পরিশোধ করতে পারবেন। এই ঋণটি সম্পত্তির বদলে নেওয়া হওয়ায় ব্যাংকের ঋণ পরিশোধ না হলে ব্যাংক ওই বাড়ি জব্দ করার অধিকার রাখে। যুক্তরাজ্য যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সুদের হার বৃদ্ধি চালিয়ে যায়, তাহলে হাজার হাজার ভ্যারিয়েবল সুদের ঋণ গ্রহীতা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হতে পারে। ফলে এখন যারা মর্টগেজ থেকে ঋণ নিয়ে বাড়ি নির্মাণ করছে, তাদের আয় যদি বৃদ্ধি না পায়, সঠিক মতো ঋণ পরিশোধ করতে না পারে, তাদের বাড়ি জব্দ হতে পারে। আবাসন বাজারের ধস শুধু বাড়ির মালিকদেরই প্রভাবিত করে না, বরং নির্মাণ শিল্প, ব্যাংক বিভাগ এবং জনসাধারণের খরচ পরিচালনাকেও ঠেকিয়ে দেয়। মানুষ যখন তাদের সম্পত্তির মূল্য কমতে দেখবে, তারা খরচ কমিয়ে দেবে, যা অর্থনীতিকে আরও ধীরগতি করে দেয়। পঞ্চম কারণ রাষ্ট্রীয় ঋণ। যুক্তরাজ্যে সরকারি ঋণের পরিমাণ এখন ২.৭ ট্রিলিয়ন পাউন্ড ছাড়িয়ে গেছে, যা দেশের মোট জিডিপির থেকেও বেশি। এই ঋণের বড় অংশ জমা হয়েছে কোভিড-১৯ সময়। সুদের হার বাড়ায় সরকারের ঋণ পরিশোধের খরচও বেড়েছে, অর্থাৎ প্রতি বছর সরকারের বড় অঙ্কের অর্থ সুদ দিতে হচ্ছে, আর স্কুল, হাসপাতাল বা অবকাঠামো খরচ করার জন্য অর্থ কমে যাচ্ছে। সচলতা কমিয়ে ঋণ কমানোর চেষ্টা করলে জরুরি পরিষেবা ও সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যা দেখা দেয়। যুক্তরাজ্যের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি দীর্ঘকাল ধরে চাপা পড়ে থাকার কারণেও সরকার আয় বাড়াতে পারছে না, এবং সরকারের আয় কম হওয়ায় যুক্তরাজ্যের সরকার ঋণ পরিশোধ করতে এখনও হিমশিম খাচ্ছে। যদি বর্তমান গতিতে ঋণ বৃদ্ধির ধরন বজায় থাকে, তাহলে ২০২৬ সালের মধ্যে যুক্তরাজ্য গভীর আর্থিক সংকটে পড়বে, এটা নিশ্চিত থাকুন।